আসসালামু আলাইকুম। আজ ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট, কি বলছে দেশটি? ১৪ বছর পর অকল্পনীয় যা ঘটল বাংলাদেশ পাকিস্তানের মধ্যে। এই মুহূর্তে কি হচ্ছে ইরানে, কেন পিছু হটল যুক্তরাষ্ট্র? এবার বিস্তারিত। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশটির দূতাবাস সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ও ফেসবুকেও সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর সর্বশেষ দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার বিষয়ে সতর্কতা জারি করেছিল। যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার ঘটনা ঘটতে পারে, যা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যে কোনো বড় জনসমাগমের আশেপাশে সতর্কতা অবলম্বন করুন। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল ধরনের পরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের করণীয় হল বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সবসময় নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা এবং নিজেকে নজরের বাইরে রাখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা। ১৪ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট BG341 করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটি স্থানীয় সময় রাত ১১টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী ফ্লাইটটিকে বিদায় জানান বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন এক বিবৃতিতে জানায়, ১৪ বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন, ঢাকা করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে, পর্যটন খাত বিকশিত হবে এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে। তিনি জানান, ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং ভাড়া কমিয়ে সাধারণ মানুষের জন্য ভ্রমণ আরও সহজ করা হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ পাকিস্তানে গিয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় খাবার উপভোগ করবেন। অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, দুই দেশের মধ্যে সংযোগ জোরদার করাই ছিল নেতৃত্বের মূল লক্ষ্য। তিনি জানান, গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সময় উভয় দেশ দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হন। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু মানুষের কাছে চাওয়ার আবেদন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। নওগাঁ থেকে বগুড়ায় পৌঁছানোর সময় রাত গভীর হলেও নেতাকে বরণ করে নিতে আলতাফুন্নেসা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন নেতাকর্মী ও সমর্থকেরা। মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কেও মানুষের ভিড় দেখা যায়। জনসভায় তারেক রহমান বলেন, ঘরের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই, তবে এবারের নির্বাচন দেশের জন্য
বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। বক্তব্যের এক পর্যায়ে নিজের রাজনৈতিক জীবনে সহধর্মিনী জুবাইদা রহমানের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতিতে সক্রিয় থাকা ও গভীর রাত পর্যন্ত সভা করার পেছনে স্ত্রীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে রয়েছেন। প্রচার গাড়ি ও জনসভার মঞ্চ সব জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। স্ত্রীর সহযোগিতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বগুড়াবাসী যদি তার পাশে থাকে এবং মানসিক সমর্থন দেয় তাহলে আগামী দিনে দেশকে শক্ত অবস্থানে নেওয়া সম্ভব হবে। তিনি বগুড়ার উন্নয়নের কথা বলার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক করেন, ন্যায্য অধিকার নিশ্চিত করতে গিয়ে যেন অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয়। 2001 থেকে 2006 সালের সময়ের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এবার শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, বগুড়াবাসীকে পুরো দেশের নেতৃত্ব দিতে হবে। এদিকে জনসভার আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল জনসভাস্থল পরিদর্শন করে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল জামাতের বিরুদ্ধে অপপ্রচার করছে। জামাত ক্ষমতায় গেলে নাকি কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এটি একটি জঘন্য মিথ্যাচার। আপনারা এসব মিথ্যার বিরুদ্ধে সতর্ক থাকবেন। কওমি মাদ্রাসা হলো আমাদের কলিজা। তিনি বলেন, তারা দিনকে ধরে রেখেছে। যারা আলেমদের ভয় দেখায় তারা মূলত মতলববাজ। জামাতের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দেন। শুক্রবার ফেনীর পাইলট স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই বিপ্লবে ফেনীর রাজপথে শাহাদত বরণকারী তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বিশেষভাবে শহীদ আবরারের কথা স্মরণ করে বলেন, আবরার ফাহাদ এই দেশের সার্বভৌমত্ব ও ফেনী নদীর পানির জন্য নিজের জীবন দিয়েছিলেন। যতদিন পৃথিবী থাকবে এই জাতি তাকে ভুলবে না। আপনারা ফেনীর মানুষও আবরারকে কোনোদিন ভুলবেন না। আধিপত্যবাদের দালালরা তাকে সহ্য করতে পারেনি, কিন্তু তার রক্ত আজ আমাদের প্রেরণা। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, ফেনীর মাটির গর্বিত সন্তান বেগম খালেদা জিয়া। তিনি কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন। জামাত ইসলামীর আমির দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ফেনীর উন্নয়নে তার দলের অঙ্গীকার ব্যক্ত করেন। রক্তের সাগরে ভেসে আসা নতুন বাংলাদেশে জুলুমের রাজত্ব অবসানের ডাক দিয়ে তিনি আরও বলেন, 12 তারিখের নির্বাচনে কেবল একটি দলের বিজয় নয়, বরং 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে। বিগত বন্যায় ফেনীর ভয়াবহ ক্ষতির কথা স্মরণ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সে সময় রাজনৈতিক স্বার্থ না দেখে কোমর সমান পানি ভেঙে জনগণের পাশে দাঁড়িয়েছিল। জামায়াত আমির উপস্থিত লক্ষাধিক জনতার উদ্দেশ্যে বলেন, আগামী 12 তারিখ সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আসন্ন গণভোটে হ্যাঁ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও 6 মাস ক্ষমতায় থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস এর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল হ্যাঁ হলে ইউনূস সরকার 6 মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। এই দাবির সপক্ষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ডও ছড়ানো হচ্ছে, যার মূল শিরোনাম ছিল, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন, আলী রিয়াজ। এই বিভ্রান্তির ব্যাখ্যা দিয়ে প্রেস উইং জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ মূলত বলেছেন, গণপরিষদ বা সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করলে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি হবে। এমন ধারণা সম্পূর্ণ ভুল। তিনি আরও স্পষ্ট করেন যে, নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকেই সংসদ স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে এবং সরকার গঠন করবে। তবে সাংবিধানিক মৌলিক পরিবর্তনের জন্য নির্বাচিত সদস্যরা আলাদা শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবেন। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অধ্যাপক আলী রিয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে, বরং এই দায়িত্ব পালন করবেন পরবর্তী জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরাই। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে জানানো হয়, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আগামী সংসদের একটি দ্বৈত ভূমিকা থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই আদেশের 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পরিষদ প্রথম বৈঠকের দিন থেকে 180 কর্মদিবসের মধ্যে সংস্কার কাজ শেষ করবে এবং এরপর পরিষদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। সরকারের ভাষ্য অনুযায়ী এই সময়ের মধ্যে সংসদ সদস্যরা একদিকে রাষ্ট্র পরিচালনা করবেন, অন্যদিকে সাংবিধানিক সংস্কারের কাজ করবেন। কিন্তু প্রচলিত আদেশের কোথাও অন্তর্বর্তী সরকারের
সংস্কারের মেয়াদ বাড়ানোর কথা ইঙ্গিত নেই। সংস্কার প্রক্রিয়া শেষ হলে সংসদের দ্বৈত ভূমিকার অবসান ঘটবে এবং নির্বাচিত প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমরা বলে থাকি যে এই সমাজে আমার কোনো গুরুত্ব নেই, আমাকে কেউ দাম দেয় না, কেউ পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এই ধরনের কথা আমরা অহরহ শুনি। কিন্তু প্রিয় বন্ধুরা, নিজেকে পাত্তা পেতে হলে অথবা নিজের দাম বৃদ্ধি করতে হলে নিজেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে। কোনো না কোনো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি আলাদা হতে হবে অন্যদের চেয়ে। ধরুন, আপনি মোবাইল সম্পর্কে খুব ভালো জানেন। মোবাইল নষ্ট হলে কি করতে হয়, মোবাইল হ্যাং হলে কি করতে হয়, মোবাইল কোনটি কতটা ভালো, কোনটি কোন দেশের কোন ব্র্যান্ডের, কোন মোবাইল কি ধরনের কাজ করে, এই তথ্য যদি আপনি জানেন তাহলে কিন্তু অনেকের কাছে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন মোবাইলের সুবাদে। এভাবে সমাজে গুরুত্বপূর্ণ হতে চাইলে, পাত্তা পেতে হলে মানুষের, আপনাকে কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞ, বিশেষজ্ঞ বা এক্সপার্ট হতে হবে। বন্ধুরা, আসুন আজ থেকে আমরা নেমে পড়ি মাঠে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক ও বাস্তব সময়েই দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ। একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকরামি নিয়া বলেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিবেচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। তিনি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কথা তুলে ধরে বলেন, 1970-এর দশক থেকে এই অঞ্চলে ওয়াশিংটনের 3টি মূল কৌশল ছিল: কমিউনিজম ঠেকানো, পশ্চিমা দেশগুলোর জন্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখা। তিনি আরও জানান, 11 সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে আংশিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে তা 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হয়। ওই নথিতে আমেরিকা মহাদেশ যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাধিকার দেয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে, যা মূলত একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ। তিনি বলেন, শত্রুর সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামান্যতম হামলারও জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তিনি সতর্কবার্তা দিয়ে আরও বলেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতার মধ্যেই রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা পুরো পশ্চিম এশিয়া জুড়ে বিস্তৃত হতে পারে। ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে নীরবে ইরান সফর করেছেন ভারতের এক প্রভাবশালী কর্তা ব্যক্তি। তার এই সফর ঘিরে প্রবল কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। কয়েকদিন আগেই জাতিসংঘে ইরানের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের বিরোধিতা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর তেহরান সফরে গিয়েছিলেন। তিনি সেখানে ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নানা ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে এ মাসের প্রথম দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরঘোচি ফোন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে গত কয়েকদিনে ট্রাম্প যেভাবে ইরান আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন তাতে ভারতের উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্ক জরিমানার কথা বলেছেন ট্রাম্প। তবে ভারতের বেশি চিন্তা ইরানের দক্ষিণ উপকূলে ভারত ও ইরানের যৌথভাবে তৈরি চাবাহার বন্দর নিয়ে। এই বন্দর তৈরিতে ভারত বিপুল অর্থ বিনিয়োগ করেছে গত কয়েক বছরে। পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানকে এড়িয়ে ভারত মহাসাগরের মাধ্যমে আফগানিস্তান সহ মধ্য এশিয়া, ইউরোপ, রাশিয়ার সঙ্গে বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই চাবাহার বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, ভারত ও ইরানের নিরাপত্তা কর্তাদের মধ্যে চাবাহারের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।